আসসালামু আলাইকুম। আজকে আমরা বাফার দ্রবণে কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন দেখব। যে আমাদের মনে অনেক সময় এই কোশ্চেনগুলো আসে যে বাফার কিভাবে আমাদের পিএইচকে নিয়ন্ত্রণ করে। হ্যাঁ, সামান্য পরিমাণ আমরা অ্যাসিড বা ক্ষার দেওয়ার পরেও বাফার নিজের যে পিএইচটা আছে সেটাকে কীভাবে ধরে রাখে। এবং দ্বিতীয় যে কোশ্চেনটা, যে কেন আমরা উইক অ্যাসিডই নেই, আমরা কেন দুর্বল অ্যাসিডই বাফার তৈরি করার জন্য নেই, বা দুর্বল ক্ষারই আমরা শুধুমাত্র বাফার তৈরি করার জন্য নেই, কেন আমরা শক্তিশালী বা স্ট্রং অ্যাসিড বা স্ট্রং ক্ষার আমরা এগুলো কেন ইউজ করি না। এবং 3 নম্বর যে কোশ্চেনটা সেটা হলো আমাদের অধিক মাত্রায় আমাদের যদি এইচ প্লাস যোগ করা হয়, মানে যে তোমার অধিক মাত্রায় যদি এইচ প্লাস বা বলতে পারো যে তোমার ওইচ মাইনাস বা ক্ষার যেটা যোগ করলে কেন বাফার, মানে তখন কি হবে। তো তখন কি হবে, আমাদের বাফারের পিএইচটা কি সেম থাকবে নাকি কিছু চেঞ্জ হবে। তো সেই জিনিসগুলো আমরা আজকে দেখব। আচ্ছা, তো প্রথম যে কোশ্চেনটা সেটা আমাদের বলছে যে বাফার দ্রবণ কীভাবে পিএইচকেই রাখে। তো আমি যদি বাফার দ্রবণের একেবারে সংক্ষিপ্ত একটু জানা রিক্যাপ করি, যে বাফার দ্রবণটা আমার কী ছিল, যে এমন একটা দ্রবণ ছিল, বিশেষ একটা দ্রবণ, যেই দ্রবণে আমার সামান্য পরিমাণ বাইরে থেকে যদি আমি এইচ প্লাস অথবা আমি যদি ওইচ মাইনাস দিতাম, তাহলে তার যে নিজস্ব যে পিএইচটা ছিল আমার, সেই পিএইচের মান, ধরো আমি একটা ধরলাম পিএইচ, সেই পিএইচের মান অ্যাসিড দেওয়ার পরে আমার কমেও নাই, বা আমার ক্ষার দেওয়ার পরে আমার সেটা বাড়েও নাই। তো তখন আমি সেই বিশেষ ধরনের যে দ্রবণটা আছে সেই দ্রবণকে আমরা বলি বাফার দ্রবণ, বাফার সলিউশন। তো এই বাফার কি হইতে পারে, এই বাফার দুই রকমের হইতে পারে। আমার একটা হইতে পারে অ্যাসিডিক বাফার, একটা হইতে পারে অ্যাসিডিক বাফার, আরেকটা হইতে পারে বেসিক বাফার। এই দুই রকমের বাফার আমরা পড়ব এবং এই দুই রকমের বাফার আমাদের হয়। আচ্ছা, তো এখানে আমরা শুধুমাত্র অ্যাসিডিক বাফারটা দেখলেই হয়ে যাবে, বাকিটা তোমরা ক্ষারীয় বাফারটা নিজেরাই দেখতে পারবা। তো আমরা দেখি যে অ্যাসিডিক বাফারে যদি আমাদের সামান্য হাইড্রোজেন প্লাস বা ওইচ মাইনাস যোগ করা হয় তাহলে কি ঘটে। আচ্ছা দেখো, তো ধরো আমার একটা অ্যাসিডিক বাফার আছে, অ্যাসিডিক বাফার আমরা জানি যে ধরে নিলাম আমরা অ্যাসিডিক বাফার এখানে আছে হলো আমার CH3COOH, এবং এই অ্যাসিডেরই একটা কনজুগেট ক্ষার, কনজুগেট ক্ষারের লবণ বলতে পারো। তো এখানে আমাদের ব্রনস্টেড-লাউরি মতামত অনুসারে আমরা জানি যে এটা যদি আমার উইক হয় তাহলে এইটা যে কনজুগেট যে বেসটা হবে সেটা অবশ্যই স্ট্রং হবে। অবশ্যই স্ট্রং হবে। এখানে সোডিয়ামটা কিছুই না, এটা হলো প্লাস হিসেবে আছে আর এটা মাইনাস হিসেবে আছে। মূলত এটা একটা সল্ট, এবং এইটা সম্পূর্ণ বিয়োজিত হয়, যেহেতু সে শক্তিশালী সেহেতু সে, এবং এই সল্টটা দুইটা পার্ট থেকে আসছে, একটা হলো আমার উইক অ্যাসিড থেকে আসছে, আরেকটা আমার স্ট্রং বেস থেকে আসছে, যেটা আর কিছু না, সোডিয়াম হাইড্রোক্সাইড। আচ্ছা, তাহলে এইটা আমার এইখানে যে আলফাটা হবে, মানে বিয়োজন, এইটা হবে 100%, মানে এইটা আমার পানিতে দিলে বা সলিউশন হইলে এটা আমার 100% বিয়োজিত হয়ে যাবে। আর এটা যেহেতু উইক সেহেতু এইখানে আলফা 100% তো হবেই না, ধরো 2 or 3%, মানে খুবই কম। আচ্ছা, তো এইটা হলো আমার বাফার সলিউশন। তাহলে আমি যদি এইটা ভাঙা অবস্থায় মানে সলিউশন অবস্থায় লিখি তাহলে কি হবে, এটা আমার হবে CH3COOH। এইটা যেহেতু উইক তার মানে এটা উভচিহ্ন হবে, মানে কি বুঝাইতেছে, মানে বুঝাইতেছে এইটা ইকুইলিব্রিয়াম অবস্থায় আছে, CH3COO মাইনাস প্লাস H প্লাস। আর বাকি যেটা থাকে আমার, যেটা আমার সল্ট, সেটা হলো আমার CH3COO Na। এইটা যেহেতু স্ট্রং তার মানে এইটা সম্পূর্ণ বিয়োজিত হয়ে যাবে, তার মানে CH3COO COO মাইনাস প্লাস Na প্লাস। আচ্ছা, তো এখানে একটা জিনিস যে দেখার, যে এইখানে যে এই আয়নটা আছে, অ্যাসিটেট আয়নটা আছে, এই অ্যাসিটেট আয়নটা এখানে কমন, অ্যাসিটেট আয়নটা কমন। আর তুমি যদি দেখো যে আমার এই অ্যাসিড থেকে যেই পরিমাণ অ্যাসিটেট আয়ন আসছে তার থেকে কিন্তু মানে বেশি বলতে গেলে, সম্পূর্ণটাই বলতে গেলে আসছে তোমার মূলত এই সোডিয়াম, মানে এই লবণ থেকে। এই লবণ থেকে আমার যে অ্যাসিটেট আয়নটা আসছে এটা সবচেয়ে বেশি আসছে। যদি 1 কোটিটা আয়ন আসে তাহলে এইটা আসছে ধরো
5 থেকে 10টা আসছে, বুঝতে পারছো? তার মানে পরিমাণটা কত কম। তার মানে বেশিরভাগই, মানে বেশিরভাগ বলতে সবচেয়ে বেশি এখান থেকে আসছে, বুঝতে পারছো? আচ্ছা, তো এইটা হলো আমার যে জলীয় দ্রবণে মানে বাফার অবস্থায় আমার এই জিনিসগুলো থাকে। এই কি কি আয়ন থাকে আমার এখানে? আমার থাকে এখানে এই আয়নটা, এই আয়নটা এবং এই আয়নটা। জলীয় দ্রবণে এই 3টা আয়ন থাকে। তো এখন তুমি যদি বাইরে থেকে অ্যাডিশনাল যদি তুমি কি দাও, যে তোমার মনে করো তুমি H+ দিলা, মানে H+ মানে তুমি অ্যাসিড যোগ করলা, এবং সেটা হইতে পারে তোমার শক্তিশালী অ্যাসিড হাইড্রোক্লোরিক অ্যাসিড থেকে আসলো, ধরে নাও। তো এটা যদি দাও, তো এইটা দেওয়ার ফলে কি হবে? এই H+টা দ্রবণে যে কি খুঁজবে, সে খুঁজবে মূলত মাইনাস কে আছে, মানে যেহেতু প্লাস ও খুঁজবে মাইনাস কে আছে। তাহলে দেখো এখানে মাইনাস আছে এইটা এবং এইটা, যেহেতু সে এই যে আমি একটু আগে বলছিলাম যেহেতু আমার এই অ্যাসিডের আয়নের ম্যাক্সিমাম যোগান দিতেছে আমার সল্ট, সুতরাং সে কী করবে, সে গিয়ে আমার এই সল্টের মানে এই যে এই পার্টটার সাথে সে গিয়ে রিয়াকশন করে এখান থেকে আমার অ্যাসিড তৈরি করে দিবে CH3COOH, COOH, এটা তৈরি করে দিবে। এখন দেখো কি হইলো, আমি দ্রবণে যোগ করলাম H+, মানে শক্তিশালী অ্যাসিডে যোগ করলাম, এবং অবশ্যই মনে রাখবে এটা কিন্তু সামান্য পরিমাণ, তো যোগ করলাম, সে অ্যাসিডের আয়নের সাথে যুক্ত হয়ে আমার দুর্বল অ্যাসিড তৈরি করে দিল। এখন এই যে দুর্বল অ্যাসিডটা, আমি যদি বলি এইখানে যে দুর্বল অ্যাসিডটা, এইটার আলফাটা ছিল আমাদের খুবই কম, 2 or 3%, মানে সে যে আবার মানে ব্যাকওয়ার্ড যে তোমার এই যে H+ তৈরি করবে দ্রবণে, সেই জিনিসটা আর হয় না। মানে আমি কি করলাম, আমি উইক অ্যাসিড তৈরি করে দিলাম, যার কারণে আমার যে পিএইচ বাড়ি থেকে আমি যে H+টা দিয়েছিলাম, সেই H+ দেওয়ার ফলে আমার যে এই পুরো বাফারটা, এই যে এটা হলো আমার বাফার, এই পুরো বাফারটার যে নির্দিষ্ট H+ ছিল সেইটার কিন্তু কোনো মানে বিশেষ পরিবর্তন হয় নাই, যেহেতু অতিরিক্ত H+ আমার দ্রবণে যুক্ত হয়ে আমার দুর্বল অ্যাসিড তৈরি করে দিয়েছে, বুঝতে পারছো জিনিসটা? এই জন্য আমার মূলত বাইরে থেকে H+ দেওয়ার ফলে আমার পিএইচের কমে না, মানে যেহেতু আমরা জানি যে অ্যাসিড দিলে পিএইচ কমে, বাট এটা কমে না কেন? সে দুর্বল তড়িৎ বিশ্লেষ্য অ্যাসিড তৈরি করে দেয়। আচ্ছা, ইন কেস অফ মানে বেস, তুমি যদি বেস অ্যাড করো, ধরো তুমি বেস অ্যাড করতেছো যেটা আমার OH-, ধরো সেটা আসছে আমার একটা শক্তিশালী ক্ষার NOH থেকে, তুমি এটা কী করলা, সামান্য পরিমাণ অ্যাড করলা, তাহলে সে কি করবে, সে গিয়ে আমার এখানে দ্রবণে যে H+টা আছে তার সাথে যে রিয়্যাক্ট করে এখান থেকে আমার মূলত পানি তৈরি করে ফেলবে। আচ্ছা, যদি পানি তৈরি করে তাহলে কি হবে আমার এখানে? দেখো, এই তুমি বাইরে থেকে OH দিচ্ছ এবং সে রিয়্যাক্ট করতেছে H+এর সাথে, তার মানে H+এর ঘাটতি মানে কমে যাইতেছে। H+ কমে মানে আমার পিএইচ বেড়ে যাওয়া, মানে বুঝতে পারছো? H+ যদি কমে যায় তাহলে আমার পিএইচ বেড়ে যাবে, তাহলে কী হবে, বাফারের পিএইচ চেঞ্জ হয়ে যেতেছে। বাট এই জিনিসটা কেন হয় না জানো? এই জিনিসটা হয় না এই যে এই ইকুইলিব্রিয়াম চিহ্নর জন্য। এইটা ইকুইলিব্রিয়াম চিহ্ন, তার মানে উভমুখী অবস্থায় আছে, তার মানে এখানে লাস সাতেলিয়ান নীতি প্রয়োগ হবে। মানে আমি যদি H+কে কমাইতে থাকি, তাহলে কি হবে, তাহলে ওর বিয়োজন মাত্রা বেড়ে যাবে। মানে ও কী করবে, দ্রবণে H+এর পরিমাণটাকে, যেহেতু ইকুইলিব্রিয়াম আছে, এই H+এর পরিমাণটাকে কনস্ট্যান্ট রাখার জন্য ও আবার এই ফরওয়ার্ড রিয়াকশনকে বাড়াই দিবে, যার কারণে H+ আবার দ্রবণে যতটুকু OH- খেয়ে দিছিল ঠিক ততটুকু আবার H+ সে মানে ঘাটতি পূরণ করে দিবে। তার মানে আমার পিএইচের বিশেষ পরিবর্তন, বা বলতে গেলে পিএইচের পরিবর্তন হবে না। মানে এইটাই হলো আমার বাফারের মেকানিজম, বাফারের ক্রিয়াকৌশল। তা কি বুঝলাম আমরা, যে যদি আমার ক্ষার যোগ করা হয় বা অ্যাসিড যোগ করা হয়, তাহলে পিএইচের যে পরিবর্তন, মানে বাফারের যে নির্দিষ্ট পিএইচ, সেটার কোনো পরিবর্তন হয় না। কখন? যখন সামান্য, আমি যদি বলি সামান্য পরিমাণ। আমরা 3 নম্বর কোশ্চেনে দেখব সামান্য। 3 নম্বর কোশ্চেনে দেখব আমরা যে যদি একটু বেশি পরিমাণ, অধিক পরিমাণ দেওয়া হয় তাহলে পিএইচের কী পরিবর্তনটা হয়। আচ্ছা, তো এরপরে আমাদের 2 নম্বর যে কোশ্চেনটা ছিল যে কেন আমরা দুর্বল অ্যাসিড ব্যবহার করব, বাট শক্তিশালী অ্যাসিড আমরা কেন ব্যবহার করব না। তো এটা দুইভাবে অ্যান্সার দেওয়া যায়, যে যদি আমি ম্যাথমেটিক্যালি দেখাই বা তোমার থিওরিটিক্যালি দেখানো যায়। তো আমি যদি থিওরিটিক্যালিটা দেখি যে আমার কেন আমি উইক অ্যাসিড ব্যবহার করব
বা এটার অ্যান্সার না দিয়ে, এটা যেহেতু অ্যান্সার এখানে দিয়ে দিছি উইক অ্যাসিড, এই জিনিসটা, এই যে এটা হয়, উইক অ্যাসিডের ইকুইলিব্রিয়ামের জন্য এটা হয়, তাহলে আমরা একটু শক্তিশালী অ্যাসিডেরটা নিয়ে একটু চিন্তা করি, যে আমরা কেন শক্তিশালী অ্যাসিড ব্যবহার করতে পারবো না, এটা জানলে আমরা ওইটা জানতে পারবো। আচ্ছা, তো দেখো যে আমার শক্তিশালী অ্যাসিড কি, যে ধরো তোমার শক্তিশালী অ্যাসিড আছে একটা HCl। এখন HCl এর কনজুগেট, মানে এটা যদি বাফার তৈরি করতে যাই, তাহলে আমার এর কনজুগেট মানে লাগবে, ক্ষার বেস লাগবে, তাহলে সেটা কী হবে, ক্লোরাইড মাইনাস, এবং এটাকে আমি সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে রিয়াকশন করলে দেন আমার যে এখান থেকে যে সল্টটা তৈরি হবে সেটা আমাদের সোডিয়াম ক্লোরাইড। তারপর আমার মূল বাফারটা হবে আমার মূলত হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং সোডিয়াম ক্লোরাইড দিয়ে, হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং সোডিয়াম ক্লোরাইড দিয়ে। তাহলে আমি যদি এখন এই দুটার বাফারটা লিখি তাহলে কেমন হবে, HCl খুবই শক্তিশালী একটা অ্যাসিড, তার মানে এটা একটা চিহ্ন হবে, তাহলে কী হবে H প্লাস প্লাস Cl মাইনাস, আর এখানে কী হবে সোডিয়াম ক্লোরাইড, এটাও এক চিহ্ন, যেহেতু এটা একটা সল্ট, দুইটা শক্তিশালী অ্যাসিড থেকে আসছে, অ্যাসিড এবং বেস থেকে আসছে, তাহলে এটা হবে আমার Na প্লাস এবং Cl মাইনাস। তো এখন যদি আমি দেখো বাইরে থেকে যদি আমি H প্লাস দিই, ধরো আমি H প্লাস দিলাম, তাহলে এই H প্লাসটা কার সাথে রিয়াকশন করবে, দেখো এখানে শুধুমাত্র আছে আমার কমন আয়ন হিসেবে, মানে বা বলতে পারো সময়ায়ন হিসেবে এই দুইটা আছে, তার মানে এই H প্লাসটা গিয়ে আমার ক্লোরিনের সাথে রিয়াকশন যদি করে তাহলে কি তৈরি করবে, একটা জিনিস তৈরি করতে পারে HCl। আমি যদি লিখি একটু HCl, আমি বলতে পারো ভাই এটার সাথে কেন করলো না, একই জিনিস, বুঝতে পারছো, যেহেতু এটা সম্পূর্ণ পরিমাণ বিয়োজিত হইতেছে, তার মানে তুমি এইভাবেও লিখতে পারো, বুঝতে পারছো জিনিসটা, এই ক্লোরাইড আয়ন। আচ্ছা, তো এখন বাফারের ধর্ম কী ছিল, বাফারের ধর্ম ছিল আমার পিএইচকে কনস্ট্যান্ট রাখা, বাট এখন কি কনস্ট্যান্ট হবে, দেখো তুমি এখানে কী করতেছো, H প্লাস দিতেছো এবং সে একটা শক্তিশালী অ্যাসিড তৈরি করতেছে, যার কারণে আমার এইখানে পিএইচের যে মানটা সেটা কমে যাবে। কেন কমবে, কারণ যেহেতু সে একটা শক্তিশালী অ্যাসিড সেহেতু সে পিএইচকে কমাইতে পারবে। আচ্ছা, আর যদি তুমি মনে করো যে আমার দাও, মনে করো OH মাইনাস দাও, তো OH মাইনাস দিলে কি করবে, সে এখানে প্লাসের সাথে যায় তোমার কি তৈরি করবে, ধরো এইটার সাথে গিয়ে তৈরি করলো আমার পানি তৈরি করলো, ঠিক আছে বুঝলাম, পানি তৈরি করলো, বাট যদি পানি তৈরি করে তার মানে কি হবে, আমার দ্রবণে আমার H প্লাসের পরিমাণ কমে যেতেছে, দেখো আমার H প্লাসের এই যে এখানে যে আছে H প্লাসের পরিমাণটা কমে যেতেছে, H প্লাসের কমে যাওয়া মানে কি পিএইচ বেড়ে যাওয়া। তো এখন আমরা উইক অ্যাসিডে কী দেখছিলাম, তখন আমাদের যে এই HClটা মানে ওইখানে দেখছিলাম আমরা যে অ্যাসিটিক অ্যাসিড সেটার বিয়োজন বেড়ে যায়, বাট এইটা কি লাসে দিলে যদি ফলো করবে না, এটা কি করবে, এটা যেহেতু তোমার একমুখী বিক্রিয়া বা বলতে পারো এটা সম্পূর্ণ বিয়োজিত হয়ে গেছে, তার মানে প্রতিনিয়ত HClএর পরিমাণ তোমার, মানে তুমি যেই সময়, আমি যদি একটু বলি, তুমি যেই মুহূর্তে তুমি এই HClকে এই যে HClকে দ্রবণে দিছো সেই মুহূর্তে HClএর কোনো অস্তিত্ব নাই, এটা শুধুমাত্র আছে H প্লাস এবং ক্লোরাইড মাইনাস হিসেবে আছে, এই দুইটার অস্তিত্ব আছে। তো প্রতিনিয়ত যদি এইটার সাথে রিয়াকশন করে তোমার এইটা পানি তৈরি করে ফেলে, তাহলে এটার পরিমাণ কমে যেতেছে, H প্লাসের মান কমে যেতেছে, আর H প্লাসের মান কমে যাওয়া মানে তোমার পিএইচের মান বেড়ে যাওয়া, বুঝতে পারছো, তার মানে কী হলো, দুইটা কেস দেখো, তুমি বাইরে থেকে H প্লাস দিছো যার কারণে তোমার পিএইচ মান কমে গেছে যেহেতু শক্তিশালী অ্যাসিড তৈরি করছে, এবং আরেকটা কেস কি, যেহেতু তুমি OH মাইনাস দিছো এবং H প্লাস যেহেতু কমে গেছে সেহেতু তোমার পিএইচ বেড়ে গেছে, তাহলে কি বাফার থাকলো, অবশ্যই থাকলো না, বুঝতে পারছো, এই জন্য আমরা বাফারে শক্তিশালী অ্যাসিড ব্যবহার করতে পারি না। আচ্ছা, এরপরে আমরা দেখব 3 নম্বর কোশ্চেনটা, যদিও এটা ওইভাবে আমাদের আসে না, সিলেবাসের ভিতরে নাই, তো আমি একটু দেখাই দিই যে 3 নম্বর কোশ্চেনটা কি। 3 নম্বর বলছে যে তুমি যদি বাফার সলিউশনে যদি অতিরিক্ত এটা মনে করো একটা বাফার সলিউশন, তুমি যদি এই বাফার সলিউশনটায় অতিরিক্ত H প্লাস দাও, স্ট্রং, অবশ্যই স্ট্রং হইতে হবে এখানে, তো অতিরিক্ত H প্লাস দাও স্ট্রং অ্যাসিড, বা অতিরিক্ত OH মাইনাস দাও অবশ্যই স্ট্রং ক্ষার থেকে যদি দাও, তাহলে এই পিএইচটা কি সেম থাকবে,
অ্যাকচুয়াল উত্তর হলো না, পিএইচটা সেম থাকবে না, কারণ বাফারের নির্দিষ্ট একটা ক্ষমতা আছে। বাফারের একটা নির্দিষ্ট ক্ষমতা আছে, ওই ক্ষমতার বাইরে যদি চলে যায় তাহলে বাফার তার নিজের পিএইচকে রক্ষা করতে পারে না, তখন সেটা চেঞ্জ করতেই হয়। তো আমাদের রক্তেও এরকম বাফার আছে, যে আমরা আমাদের রক্তের বাফার রেঞ্জটা কত, 7.35 to 7.45, যেটাকে অ্যাপ্রক্সিমেটলি 7.4 ধরা হয়। তো গড়ে করে। আচ্ছা, এই যে 7.4টা আছে, এটা হলো আমাদের ব্লাডের বা রক্তের বাফার। আমাদের রক্তের বাফার। তো রক্তের কাজ কি, মানে আমরা যদি বাইরে থেকে মনে করো তুমি কিছু একটা অ্যাসিডিক জিনিস খাইলা, ধরো তোমার 6 pH-এর কিছু খাইলা, বা ধরো তুমি 8 pH-এর কিছু খাইলা, মানে ক্ষার বা অ্যাসিড খাইলা, তো এটা হওয়ার ফলে কি হইতে পারতো, মানে তোমার রক্তের পিএইচ হঠাৎ করে কমে যেতে পারতো, মানে অ্যাসিডিক হয়ে যেতে পারতো তোমার রক্তটা, বা তোমার রক্তটা বেশি ক্ষারীয় হয়ে যেতে পারতো। বাট এমনটা হয় না। এমনটা হয় না, কারণ তোমার যে রক্তটা আছে, রক্তের যে এটা আছে, সেখানে একটা বাফার ক্রিয়া থাকে। যার কারণে দেখা যায় এই সামান্য পরিমাণ পিএইচের কারণে, মানে তুমি যে সময় দুর্বল জিনিস খাও, দুর্বল অ্যাসিড বা খাও, তখন তোমার এই পিএইচটা সেম থাকে, 7.4ই থাকে। বাট যখন তুমি মনে করো যে তুমি কী করছো, তুমি মনে করো 1 শিশি হাইড্রোক্লোরিক অ্যাসিড বা সালফিউরিক অ্যাসিড খেয়ে ফেলছো, হ্যাঁ, তো তখন তোমার পিএইচটা চেঞ্জ হবেই, প্লাস ওইটা যে কোরোসিভ মানে আছে, ওইটা যে ক্ষতিকর, সেটা তো কাজ করবেই। বাট আমি যদি মানে বাফারের দৃষ্টিকোণ থেকে দেখি, তাহলে কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে, বুঝতে পারছো? তো এটা রাখতে হবে, সব কিছুর একটা লিমিট থাকে। হ্যাঁ, আচ্ছা, তো আচ্ছা, তো এখন যেটা বলতেছিলাম, যে যদি অধিক পরিমাণ ব্যবহার করো তাহলে কি হয়, তাহলে অবশ্যই পিএইচ চেঞ্জ হবে। তো সেই পিএইচ চেঞ্জটা কীভাবে হবে, যদি আমি ম্যাথমেটিক্যালি দেখাইতে চাই, তাহলে আমরা জানি পিএইচের হ্যাসেলবার্গের যে সূত্রটা আছে, সেটা থেকে আমাদের যে সূত্রটা, সেটা হলো PKa প্লাস লগ অ্যান অফ সল্ট। অনেকে এটা ঘনমাত্রাতেই করে, বাট আমি সল্ট মানে মূল সংখ্যা দিয়ে মানে ম্যাথগুলো করার বেশি ভালো লাগে আমার, অ্যান অফ অ্যাসিড। কারণ মৌলই সব কিছু। আচ্ছা, তো এইটা হলো আমার, আমি এখানে অ্যাসিডিক বাফার নিয়ে আলোচনা করতেছি। তো এইটা হলো আমার কী ছিল, যে আমার অ্যাসিডিক বাফারের জন্য পিএইচ নির্ণয়ের ফর্মুলা। তো এইখানে এই পার্টটার দিকে যদি আমি একটু মানে খেয়াল করি, এই পার্টটার দিকে, এই পার্টটাতে আমার যদি সল্টের মানে অ্যান অফ সল্ট এবং অ্যান অফ অ্যাসিডের মোল সংখ্যা যদি সমান হয়ে যায়, তার মানে এই পুরো পার্টটা আমার 0 হয়ে যাবে। তাহলে আমার বাকি থাকবে এটা। এটা আমার বাকি থাকবে। তো এখন আমি যদি দেখি, যে আমি মনে করো এই পাত্রে, এই পাত্রে আমি এই পাত্রে কী করলাম, আমি এই পাত্রে বাইরে থেকে এন এ পরিমাণ, মানে এন এ দিয়ে অ্যাসিড বুঝাই দিছি, তো এন এ পরিমাণ H+ দিছি আমি বাফারে, অ্যাসিড দিছি। তো এই অ্যাসিড দেওয়ার ফলে আমার কি পরিবর্তন হবে, যদি আমি সূত্রের দিকে তাকাই, তাহলে এই সূত্রে কি পরিবর্তন হবে, এই সূত্রের নতুন পিএইচ যেটা হবে, সেটা হবে আমার হলো PKa, ঠিক আছে সব কিছু, PKa প্লাস লগ অ্যান অফ সল্ট মাইনাস আমার অ্যান অফ এ, আমি যেই পরিমাণ অ্যাসিডটা দিয়েছি সেটা উপরে, উপরে লবে মাইনাস হবে, এবং হরে অ্যান অফ অ্যাসিড ছিল যেটা, সেই অ্যাসিডের সাথে সেটা আমার অ্যান অফ এ যোগ হয়ে যাবে। এটা যোগ হয়ে যাবে। তো তুমি যদি দেখো যে মানে তুমি যদি এই পিএইচ, আমি যদি বলি এই পিএইচটা মাপো এবং এই পিএইচটা মাপো, তাহলে তুমি দেখতে পাবা ম্যাথমেটিক্যালি, তুমি দেখতে পাবা যে এই যে নতুন পিএইচটা আছে, এই নতুন যে পিএইচটা আছে, সেই পিএইচের পরিমাণ অবশ্যই এই পিএইচের পরিমাণ, আমি ধরো এটা PH1 দিলাম, এটা PH2 দিলাম, তাহলে দেখবো অবশ্যই PH2 আর PH1-এর ভিতরে তোমার এটা বড় হবে, মানে PH2 ছোটো হবে। যেহেতু তুমি অ্যাসিড অ্যাড করছো, তার মানে অবশ্যই পিএইচ তোমাকে কমতে হবে। তুমি এটা ম্যাথ করে দেখতে পারো। আচ্ছা, যদি তোমার ধরো তুমি যদি তুমি ই করো, মনে করো তুমি এই দ্রবণের মধ্যেই অ্যাসিডিক বাফার ছিল এটা, এটার মধ্যে তুমি অতিরিক্ত তুমি ক্ষার দিছো, মানে NB পরিমাণ ক্ষার দিছো, তাহলে কি হবে, যদি আমি সেই ফর্মুলাটা দেখি একটু, তখন সেই পিএইচটা হবে আমার আচ্ছা আমি আগেরটা লিখি, মানে স্বাভাবিক অবস্থার জন্য তোমার বাফারের সলিউশন হলো লগ অ্যান অফ সল্ট আর অ্যান অফ বেস। এটা ছিল আমার স্বাভাবিকের জন্য। বাট যদি তুমি কি করো, মানে যদি তুমি এই এখন যদি এটা মানে কি বলে এটাকে, কি লিখলাম আমি এখানে, একটু ভুল হয়েছে আমার, এটা আমি কাটিয়ে দিই।
এটা ছিল মূলত অ্যাসিডিক বাফারের জন্য। অ্যাসিডিক বাফারের জন্য পিএইচ ইজ ইকুয়াল টু, আচ্ছা পিএইচ ইজ ইকুয়াল টু পিকেএ প্লাস লগ, এটা আগের সূত্রই। আচ্ছা আবার লিখি, এন অফ সল্ট আর হলো এন অফ অ্যাসিড, ঠিক আছে। আচ্ছা তো এখন কি করছো তুমি, বাইরে থেকে অ্যাডিশনালি এন ও এন বি, হ্যাঁ এন বি মানে এটা হলো কাটাকাটি হচ্ছে কেন, আচ্ছা তো এখানে তুমি এন বি পরিমাণ তুমি কি করছো, ক্ষার অ্যাড করছো, ক্ষার অ্যাড করছো, এবং এটা সামান্য না, এটা ভালোই অধিক পরিমাণ। তো এইটা অ্যাড করার ফলে এই পিএইচ সূত্রে কি পরিবর্তন হবে, তো আমরা যদি পরিবর্তনটা দেখি তাহলে সেই পরিবর্তনটা হবে আমার পিএইচ ইজ ইকুয়াল টু পিকেএ প্লাস লগ এন অফ সল্ট ছিল, এইটার সাথে তোমার ক্ষারের পরিমাণটা যোগ হয়ে যাবে, এবং নিচে এন অফ অ্যাসিড যেটা ছিল সেটা থেকে তোমার এন অফ বি পরিমাণ, যেটা তুমি ই করছো এখানে অ্যাড করছো, এই যে বি পরিমাণটা, এইটা তোমার মাইনাস হয়ে যাবে। হর থেকে মানে অ্যাসিড থেকে মাইনাস হয়ে যাবে, এবং বেস থেকে তোমার কী হয়ে যাবে, সল্টের সাথে সেটা যোগ হবে। আচ্ছা জিনিসটা কেন এরকম হয়, এটা কি মানে কোশ্চেন আসছে মাথায়? তো এটা জিনিসটা কেন হয়, কারণ আমি যদি বাফারের কথা বলি, বাফারের যে এইটা ছিল সেটা ছিল আমার হলো CH3 COOH প্লাস, ধরো আমি অ্যাসিডিক বাফার দিলাম সরি এটার সাথে তুমি সোডিয়াম হাইড্রক্সাইড রিয়াকশন করাইছো, রিয়াকশন করা এখান থেকে পাইছো CH3 COONA প্লাস ওয়াটার। এইটাই হলো তোমার বাফার সলিউশন। মানে আমি যদি আর একটু ভালোভাবে বলি, এই অ্যাসিড দুর্বল অ্যাসিড এবং এই শক্তিশালী এটা হলো তোমার সল্ট, এই অ্যাসিডের অনুবন্ধী ক্ষারের লবণ, হ্যাঁ। তো এটা হলো আমার উইক অ্যাসিড ছিল, এবং এটা ছিল আমার একটা সল্ট, ঠিক আছে বুঝলাম সল্ট, বাট এটা স্ট্রং লবণের স্ট্রং ক্ষারের সল্ট। তো এই দুইটা মিলে হলো আমার মূলত এইটা, এবং এটা নিয়ে হলো আমার বাফার তৈরি করে। তো এইখানে একটা জিনিস মনে রাখতে হবে তোমাকে, তোমার যে সময় ম্যাথ দেওয়া থাকবে, আমি যদি ম্যাথের দিক দিয়ে বলি তাহলে এইটা থাকবে আমার পরিমাণটা বেশি দেওয়া থাকবে। তুমি যদি এন এর পরিমাণটা রাখো, আমি যদি বলি এটা যদি এন এর পরিমাণটা রাখো, এবং এটা যদি আমার এন বির পরিমাণটা রাখো, তাহলে দেখবা তোমার ম্যাথে এন এ গ্রেটার দেন এন বি তোমার সবসময় অলওয়েজ দেওয়া থাকবে, বুঝতে পারছো? তার মানে এইখান থেকে আমি যদি বলি এন যে সল্টটা তৈরি হবে, এই এন সল্টটাই মূলত, আমি যদি বলি এন সল্টটাই মূলত হবে আমার এন অফ বেস, মানে তোমার বেসটা, তোমার বেসের যে পরিমাণটা আছে সেই পরিমাণটাই হবে তোমার সল্টের পরিমাণ। যেহেতু লিমিটিং বিক্রিয়ক এখানে এইটা, তার মানে এইখানে যেটা তৈরি হবে সেটা তোমার সল্টের পরিমাণ হবে। তাহলে এই সূত্রে দেখো, তুমি যদি বাইরে থেকে যদি পিএইচ যোগ করো, বাইরে থেকে যদি তুমি এন অফ অ্যাসিড যোগ করো, তাহলে সেইটা তোমার অ্যাসিডের পরিমাণকে বৃদ্ধি করবে, বাট সল্টের পরিমাণকে কিন্তু কমায় দিবে। আবার ঠিক একইভাবে তুমি যদি বাইরে থেকে তুমি ক্ষার অ্যাড করো, তাহলে সেটা অ্যাসিডের পরিমাণকে কমাই দিবে, যেহেতু অ্যাসিডের সাথে বিক্রিয়া করে, বাট সল্টের পরিমাণটা কিন্তু বাড়াই দিতেছে, যেহেতু তোমার সল্টটা তৈরি হইতেছে তোমার ক্ষার থেকে, বুঝতে পারছো? তো এই ছিল আমাদের বাফারের 3টা কোশ্চেন, খুবই গুরুত্বপূর্ণ, বা মানে এই কোশ্চেনগুলো মাথায় আসে আমাদের। তো এটাই ছিল আমাদের অ্যান্সারগুলো। তো আজকে এই পর্যন্তই।